দল বদলের হাওয়ায় কাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা প্রতিনিয়তই কথা বলছি, কারণ প্রতিনিয়তই আপডেট আসছে ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে কার নতুন ঠিকানা কোথায় হচ্ছে। আমরা চলে যাচ্ছি শরীফুল হক আনন্দর কাছে। আনন্দ, এই লাস্ট দুদিনে কি কি ঘটনা ঘটলো দল বদলের বাজারে, কার কার কোথায় যাওয়া কনফার্ম হয়েছে এবং নতুন কি ট্রান্সফার রিউমার চলে এসেছে? গ্রীষ্মের দল বদলের সময়টা অনেক বেশি হ্যাপেনিং থাকে নর্মালি। মোটামুটি জুলাই মাস থেকেই দল বদলের গুঞ্জন, দল বদলগুলো মোটামুটি বাড়তে থাকে। এবার যেহেতু ইউরো ছিল, কোপা ছিল, তাই দল বদলটা একটু ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু এখন মনে হচ্ছে দল বদলের পালে একটু ভালো মতোই জোরে হাওয়া লেগেছে। আমরা শুরু করি চেলসি থেকে, যেখানে আসলে দল বদলের হাওয়াটা সারা বছর ধরেই লেগে থাকে। সেই অনুযায়ী দল বদলের হাওয়াটা এবারও একটু বাড়তি, এবং তাদের অন্যতম একজন ক্যাপ্টেন এবং চেলসির যে মূল একাডেমির যে প্লেয়ার হিসেবে ছিলেন কনর গ্যালাহার, তাকে নিয়ে একটা দল বদলের মোটামুটি ভালোই গুঞ্জন, না একটা বড় সম্ভাবনাই দেখা যাচ্ছে, এবং তার সম্ভাব্য ঠিকানা হতে পারে লা লিগায় দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। ফাব্রিজিও রোমানো এবং ডেভিড অর্নস্টিন তারা জানিয়েছেন যে মোটামুটি একটা কনভারসেশন অ্যাডভান্স লেভেলে চলে গেছে তার ট্রান্সফার ব্যাপারে। সেই ট্রান্সফার ফিটা ধরা হয়েছে 40 মিলিয়ন ইউরো। কিন্তু কনর গ্যালাহারের ব্যাপারে এইখানে একটা টুইস্ট আছে যে চেলসিতে জুন মাসে তাকে একটা 2 বছরের এক্সটেন্সিভ কন্ট্রাক্ট তাকে অফার করা হয়েছিল, কিন্তু সেই কন্ট্রাক্টটা তিনি প্রত্যাখ্যান করে দিয়েছেন। তিনি কিন্তু প্রায়ই বলেছেন যে তিনি চেলসির ব্যাচটা পরেই খেলতে চান। তাকে চেলসির ক্যাপ্টেন্সিও দেওয়া হয়েছিল অন্যতম একজন ক্যাপ্টেনদের মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত আসলে ওই সিজনের মাঝখানে যখন তাদের পারফরমেন্সটা একটু বাজে হয়ে যাচ্ছিল, ফর্ম খারাপ ছিল, তখন তার দলে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। তখন ওই যে গুঞ্জনটা ধরে কিন্তু তিনি কিছুটা হয়তো রাগ করে থাকতেই পারেন, এবং তার কন্ট্রাক্টের সময়ের সীমাটাও আছে 2025 সাল পর্যন্ত, অর্থাৎ চেলসি তাকে আসলে ফ্রিতে ছেড়ে দিতে চাচ্ছে না। তাই ওই ট্রান্সফারের ব্যাপারটাই হয়তো সম্ভবত আতলেতিকো মাদ্রিদে তাকে দেখা গেলেও দেখা যেতে পারে, সেটার কনফার্মেশনটা এখনো আসেনি। তবে একটু বলা যেতেই পারে যে ইংলিশ প্লেয়ারদেরকে সাধারণত লা লিগায় দেখা যায় না। জুড বেলিংহাম যদিও খেলছেন, তবে আতলেতিকো মাদ্রিদে তিনি কি স্যুট করবেন বলে মনে হয়? ট্রিপিয়ারকে আমরা এর আগে দেখেছিলাম আতলেতিকো মাদ্রিদে, এবং ডিয়েগো সিমিওনের আমার কাছে মনে হয় যে একটা ইংল্যান্ড প্রীতি আছে কিনা। গ্যালাগারকে নেওয়ার কোনো যৌক্তিকতা আমি মানে একটু কম খুঁজে পাই। গ্যালাগারের তার কি ক্রিয়েটিভিটি আছে? আমার মনে হয় না। মানে এটা নেওয়ার একমাত্র মানে ক্রিয়েটিভিটি আছে, এটা যদি নাই বলি তাহলে তো এটা ভুল হয়। কিন্তু গ্যালাগারের ব্যাপারটা এরকম যে তিনি আপনাকে আহামরি কি দেবেন। খুবই রুটিন ফুটবলার। আমার কাছে মনে হয় যে খুব মানে কিছু ফুটবলার থাকে না যে সব সময় একই লেভেলে তিনি পারফর্ম করে যান, খুব আহামরি কিছু না, আবার খুব খারাপও তিনি করেন না, ওইরকম একজন ফুটবলার আমার কাছে মনে হয় গ্যালাগার। এবং তিনি আসলে এই দলটার ভেতরে কি অ্যাড করবেন, যদিও আতলেতিকো মাদ্রিদও আরেকবার ট্রানজিশন পিরিয়ডের ভেতর দিয়ে যাচ্ছে। ডিয়েগো সিমিওনেই ভালো জানেন যে তাকে কি করে ইউজ করবেন তিনি। এবং মনে রাখা দরকার যে গ্যালাগার যদি খেলেন রদ্রিগো দে পলের সাথে তার আসলে কম্বিনেশনটা কেমন হবে, এই প্রশ্নের উত্তর আমাদের এখনো জানা নেই, কিন্তু মনে হচ্ছে এই ট্রান্সফারটা বোধহয় হয়ে যাচ্ছে। কারণ আবার এখানে আরো একটা জিনিস ছিল, অনেক ইংলিশ ক্লাবও কিন্তু, একটা না দুটো ইংলিশ ক্লাবও কনর গ্যালাগারের দিকে কিন্তু ইন্টারেস্টেড ছিল, কিন্তু যেহেতু ইপিএল এ চেলসি তারা চায়নি কোনো এই ব্যাপারটা ক্লাবে এবং এই ব্যাপারটা আনন্দ খুব সারপ্রাইজিং না যে একজন মানে সেখানে কিন্তু আপনার ট্রান্সফার ফি মানে যেই অ্যামাউন্টের কথা বলা হচ্ছে সেটার থেকে আরো বেটার অ্যামাউন্ট আসলে অফার করা হয়েছিল যদি তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে তাকে ছাড়া হতো। হ্যাঁ, সেটা হয়তো চেলসি ছাড়তে চাইবে না, এটাই স্বাভাবিক, কারণ ইংল্যান্ডের ক্লাবে ছাড়লে তাদের হয়তো সেটা ঝামেলা, যেহেতু ডিরেক্ট রাইভাল। কিন্তু এই যে গ্যালাগার একাডেমির ফুটবলার, মানে চেলসির অনেকটা অস্তিত্বের সঙ্গে জড়িয়ে, সেই ফুটবলারটাকে এইভাবে ছেড়ে দেওয়া একটু সারপ্রাইজিং, তাই না? সারপ্রাইজিং তো ডেফিনেটলি। তার উপর দিয়ে ওই যে ফিলসফির যে ব্যাপারটা বা ফুটবল খেলার ধরনের যে ব্যাপারটা, এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা ইংলিশ ফুটবলে দেখা যায় যে আসলে তারা পজিশনাল ফুটবল খেলবে নাকি ভার্টিক্যাল ফুটবল খেলবে। ওই ফিলসফির ধার ধরেই কিন্তু আসলে চেলসির যে নতুন মালিকানাধীন যেই মালিকানা রয়েছে, তারা কিন্তু যেই কোচকে এনেছেন এনজো মারেস্কা, তিনি একসময় পেপ গুয়ার্দিওলার অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন, তিনি ওই পজিশনাল ফুটবলটাই খেলান। সেই ভিত্তিতেই আসলে ওই ফিলসফিটা ধরে রাখার জন্য হয়তো গ্যালাগারকে ছেড়ে দেওয়া হতে পারে। প্রফিটেরও একটা ব্যাপার আছে। আবার যদি আমরা একটু দেখি চেলসির দলবদলের গুঞ্জনের হাওয়াতেই একটু থাকা দরকার, কারণ ওই হাওয়াটা আসলে অনেক অনেক বেশি, এবং সেখানে ভিক্টর অসিমহেনের নামটাও জড়িয়ে যাচ্ছে, এবং ইন্টারেস্টিংলি সেখানে রোমেলো লুকাকুর নামটাও জড়িয়ে আছে। তার কারণ হচ্ছে নাপোলির নতুন বস হয়েছেন আন্তোনিও কন্তে, এবং নাপোলিতে আন্তোনিও কন্তে এবং লুকাকুর একটা পুনর্মিলন হলেও হতে পারে, এবং সেটা হলে
পার্মানেন্ট ট্রান্সফারে ফাইনালি লুকাকু চেলসি ছাড়তে পারবেন। সেখানে আবার নাপোলি থেকে কিন্তু ভিক্টর অসিমহেনেরও চলে যাওয়ার একটা সম্ভাবনার কথা গত সিজন থেকেই শোনা যাচ্ছিল। তার সঙ্গে যে নতুন চুক্তিটা হয়েছিল সেটা তার ট্রান্সফারটাকে ইজ করার জন্য কিন্তু হয়েছিল। এখন শোনা যাচ্ছে ডেভিড অর্নস্টিন বলছেন যে লুকাকু এবং অসিমহেনের একটা সোয়াপ ডিল হতে পারে, সেখানে ক্যাশও ইনভলভমেন্ট থাকবে, অর্থাৎ লুকাকু পার্মানেন্টলি নাপোলিতে চলে যাবেন, অসিমহেন হয়তো চেলসির দিকে আসবেন। অসিমহেনের একটা চেলসি প্রীতি আছে, তিনি সেটা আগেও বলেছেন। চেলসিতে এই ট্রান্সফারের ব্যাপারে তার ওভাবে কোনো ধরনের দ্বিমত থাকার কথা না, যদিও এর আগে পিএসজি তার সঙ্গে একটা চুক্তি বা প্রাথমিক কথাবার্তা বলে রেখেছিল, যদিও সেটা পরবর্তীতে আর আগায়নি। যদি চেলসি এখানে এগিয়ে আসে তবে হয়তো ভিক্টর অসিমহেন চেলসি ডিলটা হতেও পারে, সেক্ষেত্রে লুকাকু তার পুরনো বস আন্তোনিও কন্তের কাছে চলে যাবেন। এই ডিলটা নিয়ে কিন্তু এই ডিলটা নিয়ে আসলে দুটো কথা বলতেই চাই, কয়েকটা কথা বলা দরকার। ভিক্টর ওসিমেন যিনি নাপোলিকে এতদিন বাদে লিগ জেতালেন 22-23 মৌসুমটা, সেই কথাটা বলছি, এবং ওই সময় তিনি একদম হটকেক, তাই না, ট্রান্সফার বাজারের। তারপরে তার সঙ্গে চুক্তি নবায়ন করা হলো এবং ওসিমেন থেকে গেলেন। শেষ মৌসুমটা তার খুব একটা ভালো যায় নাই, ইনজুরি তার পিছু ছাড়ে নাই। তার প্লেয়িং স্টাইলের ভেতরে অনেকে দিদিয়ের দ্রগবার ছায়া খুঁজে পান। চেলসি একজন জাত স্ট্রাইকারের অভাব বোধ করছে, সম্ভবত ডিয়েগো কস্তা চলে যাওয়ার পর থেকে। গঞ্জালো হিগুয়াইন ছিলেন 6 মাসের মতো কত 18 সালের ওই প্রথম হাফটা, এর পরের থেকেই যতজনকে তারা সাইন করেছে স্ট্রাইকার হিসেবে সবাই আসলে ফ্লপই মেরে গেছেন। এবং এই মুহূর্তে আসলে চেলসির কে আছেন, জ্যাকসন আর চেলসির যিনি ইনজুর্ড হয়ে থাকলেন লাস্ট সিজনে বেশিরভাগ সময়, আনন্দ নাম মনে পড়ে? নিকোলাস জ্যাকসন ছিলেন, এরপর এনকুঙ্কু নামটাই আমি আসলে বলতে চাইছিলাম যে এনকুঙ্কু আমরা প্রি-সিজন শুরু করেছেন এবং গতকালকে গোলও করেছেন মনে হয়। হ্যাঁ, এনকুঙ্কুর জায়গাতেই মানে যদি ওসিমেনকে আনা হয় তাহলে তো কোনো সন্দেহ নাই যে তিনিই আসলে স্টার্ট করবেন। চেলসির যেই অবস্থায় থাকুক না কেন, চেলসি একদম বক্সের ভেতরে আউট অ্যান্ড আউট নাম্বার 9-এর খুব বেশি প্রয়োজন, এবং ভিক্টর ওসিমেন যদি এখানে চলে আসেন তাহলে আমার মনে হয় সবার জন্য একটা উইন অ্যান্ড উইন সিচুয়েশন। এরকম যে আসলে ওসিমেন তার সঙ্গে নাপোলির একটু দূরত্ব কখনো কখনো তৈরি হয়েছে বলে অনেকে ভাবেন। এজেন্টের সাথেও আমরা নানা ধরনের কথা লাস্ট সিজনে আসলে শুনেছি, খাভরাজকেলিয়ার সাথেও একটা কথা আসলে শোনা গেছে। তবে এই জায়গায় দেখেন ভিক্টর ওসিমেন কিন্তু এখনো নাপোলির সাথে প্রি সিজন করছেন, কিন্তু যে জিনিসটা হচ্ছে উনিও জানেন উনি চেঞ্জ করে ফেলবেন। তিনি আসলে নিজের ফিটনেসটা ধরে রাখারই আসলে চেষ্টা করছেন। কোনো ম্যাচ বা ম্যাচে ধরুন 11 ভার্সেস 11 কোনো ম্যাচে কিন্তু তিনি অংশ নিচ্ছেন না। কিন্তু কথা হচ্ছে আনন্দ, আমি যদি পিএসজি হই, আমার স্ট্রাইকার দরকার, আমার দল থেকে এমবাপে চলে গেছে, আমি ওসিমেনের সম্পর্কে মানে ওসিমেনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলাম, এরপরে আমি সেই আগ্রহ আমার কমে গেছে, নিশ্চয়ই এখানে কোনো একটা ঘাপলা আছে। এবং নাপোলি কিন্তু আসলে যেটা বলছে যে রিয়াল মাদ্রিদ পিএসজির মতো ক্লাবের কাছেই তারা ওসিমেনকে ছাড়তে চায় হয়তো। এবং আমি পিএসজি আমি সরে গেছি, সেটা চেলসির জন্য মানে কোনো দুশ্চিন্তার বিষয় কি না, নাকি আবার এরকম ঘটনা পিএসজি কি আবার ইউলিয়ান আলভারেজের দিকে যাবে নাকি? পিএসজি হুলিয়ান আলভারেজের দিকে যাওয়ার মতো অবস্থা কিন্তু এখনো একটা বড় সময় পড়ে আছে, আগস্ট মাস পুরোটা পড়ে আছে। পিএসজি ট্রান্সফার মার্কেটেও অনেক ঘটনাই ঘটছে, সেটা একটু দেখবো। তার আগে যেই ট্রান্সফারের যেই ডিলগুলো হয়ে গেছে সেটা একটু দেখে নেওয়া ভালো। সেটা হচ্ছে পেছনে ইউভেন্তুস নেক্সট জেনের 2 প্লেয়ারকে দেখা যাচ্ছে, একজন হচ্ছে দেয়ান হুইজেন এবং আরেকজন মাতিয়াস সুলে। তারা দুইজনই পার্মানেন্টলি ট্রান্সফার হয়ে তাদের নতুন দল পেয়ে গেছেন। মাতিয়াস সুলে তিনি ফ্রসিননেতে মাঝখানের ধারে খেলেছেন, 11টা গোল করেছিলেন, তিনি এখন খেলবেন এএস রোমাতে। অন্যদিকে হচ্ছে দেয়ান হুইজেন, তিনি চলে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে, তিনি খেলবেন বোর্নমাউথের হয়ে। দুজনের ডিলটাই কনফার্ম হয়ে গেছে, দুজনের ডিলটাই পার্মানেন্ট সাইনিং। এদিকে আবার আরেকটা দুটো ডিলের গুঞ্জন শোনা যাচ্ছে এবং দুটো ডিলের সঙ্গে অবশ্য বরুসিয়া ডর্টমুন্ডের যোগ সাজশ আছে। একটা হচ্ছে পাসকাল গ্রোস এবং আরেকজন ইয়ান কুতো। পাসকাল গ্রোসকে 7 মিলিয়ন ইউরোতে ব্রাইটন থেকে ডর্টমুন্ডে নিয়ে আসার ডিলটা প্রায় শেষের দিকে, সেটাই বলছেন ফাব্রিজিও রোমানো। ইয়ান কুতোর ডিলটাও প্রায় কনফার্ম হয়ে যাওয়ার পথে, যদিও সেটা লোন সাইনিং উইথ অ্যান অব্লিগেশন টু বাই। পরের সিজনে 25 মিলিয়ন ইউরো পে করতে হতে পারে ম্যানচেস্টার সিটিকে। পাসকাল গ্রস তিনি ব্রাইটন যখন প্রিমিয়ার লিগে উঠে তখনকার বোধহয় ফার্স্ট সাইনিং, তাই না ব্রাইটনের? এটাও একটা বেশ যুগ পাল্টানো মানে সাইনিং হতে যাচ্ছে যদি তিনি ক্লাব ছাড়েন। এর পরবর্তী যেই ডিলটা সেটা আসলে পিএসজি রিলেটেড, বলছিলাম যে পিএসজির অ্যাক্টিভিটিও কিন্তু আছে। জাও নেভস, যিনি 19 বছর বয়সে পর্তুগিজ মিডফিল্ডার, এই ইউরোতেও ছিলেন স্কোয়াডে কিন্তু ওভাবে খেলার সুযোগ পাননি, কিন্তু তাকে কিন্তু সেই বেনফিকার প্রসপেক্ট হিসেবে অনেক দিন ধরেই দেখা হচ্ছে। তাকে 60 মিলিয়ন ইউরো খরচ করে, সম্ভবত 60 মিলিয়ন ইউরোর একটা প্যাকেজ খরচ করে পিএসজিতে নিয়ে আসা হচ্ছে। এবং এই ডিলটার সঙ্গে অবশ্য আরও অনেক ডিল জড়িত আছে। রেনাতো সানচেস তিনি আবার বেনফিকা ফেরত যাচ্ছেন, তিনি কিন্তু বেনফিকা একটা বড়
বড় সময় ছিলেন এবং সেখান থেকে কিন্তু তার ওই যে একটা প্রোগ্রেশন শুরু হয়েছিল সেটা আবার একটা জায়গায় যে শেষ হচ্ছে। জাও নেভস তিনি সম্ভবত তিনি পিএসজিতে আসতে যাচ্ছেন। শেষ আবার যেই ঘটনাগুলো রয়েছে যেগুলো সম্ভাব্য ডিল, সেগুলো নিকলাস ফুলক্রুগের নাম শোনা যাচ্ছে, তিনি ওয়েস্ট হ্যামে চলে আসতে পারেন। তার ব্যাপারে স্কাই স্পোর্টস নিউজ বলছে তার সঙ্গে ডিলটা প্রায় একটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে আছে। আবার আর্তেম দফবিক যিনি লা লিগার টপ স্কোরার ছিলেন লাস্ট সিজনে, তার সঙ্গে আতলেতিকো মাদ্রিদের একটা চুক্তির কথা শোনা যাচ্ছিল, কিন্তু সেটা সোয়ার্ভড হয়ে তিনি এএস রোমাকে প্রাধান্য দিচ্ছেন এবং এএস রোমাতে তার চলে যাওয়াটা মোটামুটিও প্রায় শেষের দিকে। আবার একটা গুঞ্জন নতুন করে শোনা যাচ্ছে, যদিও এই ট্রান্সফারের ব্যাপারে মিকেল আর্তেতার গত বছর থেকেই আগ্রহ ছিল, সেটা হচ্ছে রিয়াল সোসিয়েদাদ থেকে বাস্ক রিজিয়নের মিকেল মেরিনো, যিনি ওই যে একটা দুর্দান্ত গোল করেছিলেন জার্মানির সঙ্গে, আপনার সেটা সবারই মনে আছে, তাকে আর্সেনালের শিবিরে দেখা গেল যে যেতে পারে। আর্সেনালের এই ব্যাপারে ভালোই আগ্রহ রয়েছে। রিফাত মাসুদ নাবিল খান, এটাই মোটামুটি এখন পর্যন্ত শেষ কয়েকদিনের ট্রান্সফার নিয়ে আমাদের কাছে। দুটো জিনিস যোগ করে দিই এটার সাথে, সেটা হচ্ছে যে আর্তেম দোভবিকের যে কথাটা শোনা যাচ্ছে তিনি যাবেন রোমাতে। এবার কি আপনি কানেকশন খুঁজে পাচ্ছেন? দোভবিক যদি রোমায় যান, লুকাকু রোমা থেকে যাচ্ছেন নাপোলিতে, তখন সেখানে ওজিমেন এখান থেকে যাচ্ছে চেলসিতে। মানে এই যে ডমিনো ইফেক্টটা, এটার স্টার্টটা হতে পারে আসলে দোভবিককে দিয়ে। আর দ্বিতীয়ত হচ্ছে কেন নিকলাস ফুলক্রুগকে ছাড়তে চাইছে বরুসিয়া ডর্টমুন্ড, তার কারণ হচ্ছে গেরাসিকে সাইন করিয়েছে তারা এবং এই কারণে দলে স্ট্রাইকার আছে এবং সেবাস্তিয়ান হলার তো আছেনই। এরপরে যদি আসলে তারা ছেড়ে দেয় ফুলক্রুগকে, যিনি জার্মান ইন্টারন্যাশনাল, তাহলে সম্ভবত তাদের খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই বলে ডর্টমুন্ড ভাবছে। তাহলে যেটা দাঁড়ালো যে ওভারঅল যে সম্ভাব্য এবং যারা যারা নতুন সিজনে নতুন জায়গায় যাচ্ছে সেটার একটা তালিকা যদি আমরা দেখি, ফুলক্রুগের আসলে কথাবার্তা চলছে ডর্টমুন্ড থেকে ওয়েস্ট হ্যাম, মিকেল মেরিনো, জাও নেভেস, ইয়ান কুতো, পাসকাল গ্রোস, আর্তেম দফবিক, মাতিয়াস সুলে এবং লিয়াম হুইসন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.